আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা শুরু করব, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব ব্যাকরণের একটা অংশ, তাই একে আপাতদৃষ্টিতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি তোমাদের কাছে এটাকে সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা একটু মন দিয়ে শুনবে। আমি খুব ধীরে ধীরে পড়াবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইংরেজি সাউন্ড শব্দটির বাংলা প্রতিশব্দ হিসেবে ধ্বনি শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু আমরা সাউন্ড বলতে যা বুঝি, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত শব্দ হয় আমাদের কানে আসে, সেগুলিকে আমরা সাউন্ড বলি। যেমন কোনো যানবাহনের শব্দ, পশু পাখির ডাক ইত্যাদি শব্দকে আমরা বলি সাউন্ড। কিন্তু ভাষা বিজ্ঞানে বা ধ্বনিতত্ত্বে এই সমস্ত যে সাউন্ড বা শব্দ, তাকে ধ্বনি বলা হয় না। অর্থাৎ যানবাহনের শব্দ, পশু পাখির ডাক বা হাসি কান্নার শব্দ, মেঘ গর্জনের শব্দ, এগুলোকে ভাষাবিজ্ঞানে বা ধ্বনিতত্ত্বে এগুলোকে ধ্বনি বলা হয় না। তাহলে এখন প্রশ্ন ওঠে, তাহলে ধ্বনি বলে কাকে? মানুষের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত এবং ভাষায় ব্যবহৃত ধ্বনি হল ধ্বনি বা বাকধ্বনি। মানুষের বাকযন্ত্র, আমরা ক্লাস 9-এ পড়েছি বাকযন্ত্র। আমাদের যে দুটো স্বরতন্ত্রী আছে, আলজিহ্বা, জিহ্বা, মূর্ধা, তালু, দন্ত, ওষ্ঠ, নাসিকা, এগুলোকে নিয়ে গঠিত হয় বাকযন্ত্র। এগুলো আমাদের ধ্বনি উচ্চারণে সাহায্য করে, এই জন্য এই সব নিয়ে গঠিত হয় বাকযন্ত্র। মানুষের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত এবং ভাষায় ব্যবহৃত ধ্বনি হলো ধ্বনি বা বাকধ্বনি। ধ্বনিকে বাকধ্বনি বলে, কারণ বাকযন্ত্র দ্বারা ধ্বনি উচ্চারিত হয়, এই জন্য এর অপর নাম বাকধ্বনি। এইবার মানুষের, আমরা অনেক সময় কি করি, আমাদের মুখ দিয়ে নানা রকম আওয়াজ করি, কিন্তু এই আওয়াজকে বা শব্দকে ধ্বনি বলে না। একমাত্র তাকেই ধ্বনি বলবো যে ভাষায় ব্যবহৃত হবে। তাহলে ধ্বনি হতে গেলে দুটো শর্ত, এক হচ্ছে মানুষের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত হতে হবে এবং ভাষায় ব্যবহৃত হতে হবে, তবেই তাকে আমরা বলবো ধ্বনি বা বাকধ্বনি। এই বাকধ্বনি নিয়ে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। এই বাকধ্বনির কতগুলি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, একক বাকধ্বনি হল ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। খুব গুরুত্বপূর্ণ কথা এটা, আমি আবার বলছি, একক বাকধ্বনি হল ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। এই যে কথাটা বললাম, এটা আবার একটু বিচার বিশ্লেষণ করে আমরা দেখব যে কীভাবে এটা হচ্ছে। দেখো, আমি একটা বাক্য নিয়েছি, রমা যায়। এটা একটা অর্থ আছে, রমা যায়, রমা কারো নাম, সে যায়। এইবার রমা শব্দটার একটা অর্থ আছে, যায় শব্দটার একটা অর্থ আছে। এখন একে যদি বিশ্লেষণ করি, এর মধ্যে কতগুলো ধ্বনি পাবো। রমার মধ্যে পাবো র, অ, ম, আ। আর যায় এই শব্দটার মধ্যে পাবো অন্তজ, আ এবং অন্তস্থ। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে ধ্বনিগুলো আমরা পেলাম, এই ধ্বনিগুলোর প্রত্যেকটার এককভাবে নিজস্ব কোনো অর্থ নেই। অর্থাৎ শুধু রয়ের কোনো অর্থ নেই, শুধু অয়ের কোনো অর্থ নেই, শুধু ময়ের কোনো অর্থ নেই, শুধু আয়ের কোনো অর্থ নেই। আবার শুধু অন্তজয়েরও কোনো অর্থ নেই, শুধু অন্তস্তয়ের কোনো অর্থ নেই। অর্থাৎ এককভাবে এই ধ্বনিগুলোর কোনো অর্থ নেই। এই জন্যই বলা হচ্ছে একক বাকধ্বনি হল ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। এবার 2 নম্বর বৈশিষ্ট্য, কথা বলার সময় আমরা পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনিকে একসঙ্গে উচ্চারণ করে ফেলি, এর মাঝে কোনো বিরতি রাখি না। এটাও আমরা বিশ্লেষণ করে দেখব। এবার তোমরা ওই একটা উদাহরণ নিয়েছি, দেখো আমি লিখেছি 5 জন।
পাঁচ একটা আলাদা শব্দ, জন একটা আলাদা শব্দ। কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন তাকে উচ্চারণ করি পাঁচজন, একসঙ্গে উচ্চারণ করে দিই। অর্থাৎ পাঁচ আর জনের মধ্যে, এই ধ্বনির মধ্যে কোনো আমরা পার্থক্য রাখি না, অর্থাৎ কোনো বিরতি রাখি না, একসঙ্গে উচ্চারণ করে দিই। এবং দেখো, উচ্চারণ যখন করি তখন পাঁচজন উচ্চারণ করা উচিত, আমরা করে দিই পাঁচজন। অর্থাৎ আছে শব্দটা পয়ে চন্দ্রবিন্দু আকার চ, বর্গীয় জ দন্তন্য, কিন্তু আমরা উচ্চারণ করি পয়ে চন্দ্রবিন্দু আকার বর্গীয় জয়ে দন্তন্য। অর্থাৎ উচ্চারণের সময় কি হয়, এক তো দুটো ধ্বনির মধ্যে কোনো আমরা ব্যবধান রাখছি না, একসঙ্গে উচ্চারণ করে দিই। আবার কি করি, দেখো উচ্চারণের সময় আমাদের কিছুটা উচ্চারণের বিকৃতিও ঘটে যায়, পাঁচজনটা হয়ে যায় পাঁচজন। তাহলে দ্বিতীয় যে বৈশিষ্ট্য, যে কথা বলার সময় আমরা পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনিকে একসঙ্গে উচ্চারণ করে ফেলি, এর মাঝে কোনো বিরতি আমরা রাখি না, সেটা আমরা দেখলাম উদাহরণের সাহায্যে। এবার 3 নম্বর বৈশিষ্ট্য, আমরা জানি ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। তাই কোনো ধ্বনিকে আমরা বর্ণের মাধ্যমে লিখে প্রকাশ করি। অর্থাৎ এক একটি ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য এক একটি বর্ণ রয়েছে। কিন্তু ধ্বনি ও বর্ণের সম্পর্ক এত সরল নয়। আমরা অনেক সময় একই ধ্বনির জন্য একাধিক বর্ণ ব্যবহার করি। তোমরা দেখো, 3টি শব্দ আমি নিয়েছি। প্রথমটা হচ্ছে শব্দ, পরেরটা হচ্ছে সকল, পরেরটা হচ্ছে ভাষণ। 3টেতে 3 ধরনের স আছে। প্রথমটা আছে তালব্য স, পরেরটা আছে দন্তস্ব এবং শেষেরটা আছে মূর্ধন্য স। কিন্তু এই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করি তখন এই যে 3 রকম স রয়েছে, তালব্য স, দন্তস্ব, মূর্ধন্য স, এদের উচ্চারণে কোনো পার্থক্য পাওয়া যায় না। প্রত্যেকটা স্বয়ের উচ্চারণই একই হয়ে যায়। অর্থাৎ শব্দ, এই শব্দটার যে স্বটা উচ্চারিত হয়, সকল শব্দটার যে স্বটা উচ্চারিত হয়, আর ভাষণ শব্দটার যে স্বটা উচ্চারিত হয়, এই প্রত্যেকটা স্বয়ের উচ্চারণ আমাদের কাছে একই হয়ে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারি এখান থেকে যে আমরা একই ধ্বনিকে অনেক সময় লিখে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের একাধিক বর্ণ আমরা ব্যবহার করি। তাই এখানে এই স্বধ্বনিটা লিখে প্রকাশ করার জন্য 3 রকমের স এখানে আমরা ব্যবহার করেছি। কিন্তু যখন এই স্বগুলোকে উচ্চারণ করি তখন দেখি এদের ধ্বনিগুলো একই, উচ্চারণে কোনো তফাৎ নেই। আবার অনেক সময় একটি বর্ণের জন্য একাধিক ধ্বনি আমরা ব্যবহার করি। যেমন ওইখানে ছবিটাই দেখো, নিচের দিকটায়, যেমন একটা শব্দ হচ্ছে অতিশয়, কিন্তু আমরা একে যখন উচ্চারণ করি, যখন শব্দটাকে লিখি তখন লিখি অ, তয় হস্যই, তালব্যস্য অন্তস্থ। কিন্তু যখন উচ্চারণ করি তখন উচ্চারণ করি অতিশয়, অর্থাৎ অয়ের পরিবর্তে ও উচ্চারণ করি। বর্ণ হিসেবে আছে অ, কিন্তু ধ্বনি হিসেবে তার পরিবর্তে আসছে ও, অতিশয়। কিন্তু আমরা যখন উচ্চারণ করি অনেক, অ দন্তন্বয়কার ক, অনেক, তখন কিন্তু আমরা অয়ের উচ্চারণই করি, ও এর উচ্চারণ করি না। যেমন অতিশয়টা আমরা অতিশয় বলছি, অয়ের জায়গায় ও উচ্চারণ করছি, কিন্তু যখন বলি অনেক তখন অয়ের জায়গায় অয় উচ্চারণ করি। আবার একটা উদাহরণ দেখো, এক আমরা উচ্চারণ করি না, আমরা করি এক। অর্থাৎ বর্ণ হিসেবে আছে এ, কিন্তু যখন তাকে উচ্চারণ করছি ধ্বনি হিসেবে এর পরিবর্তে আসছে এ। ঠিক এ খ দন্তন্য, এখন আমরা উচ্চারণ করি না, আমরা বলি এখন। অর্থাৎ এর জায়গায় আসছে এ। অর্থাৎ বর্ণ আলাদা এবং তার উচ্চারিত রূপ ধ্বনি আলাদা। কিন্তু আমরা যখন উচ্চারণ করি এজন্য শব্দটা, তখন কিন্তু এর উচ্চারণ এর মতনই হয়, এর মতো হয় না। এ বর্গীয় জ দন্তন্বয় জ ফলা, এজন্য।
আমরা তখন এর উচ্চারণটা এর মতনই উচ্চারণ করি। অর্থাৎ এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে একটা বর্ণ ব্যবহার যখন করা হয় তখন তার ধ্বনিরূপ বা ধ্বনি হিসেবে একাধিক ধ্বনি ব্যবহার করা হয়। যেমন অ, এটা কখনো অ হিসেবে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এর উচ্চারণে অ বর্ণটার উচ্চারণে কখনো অ ধ্বনি ব্যবহৃত হচ্ছে, কখনো ও ধ্বনি ব্যবহৃত হচ্ছে। এ বর্ণটার উচ্চারণে কখনো এ ধ্বনি ব্যবহৃত হচ্ছে, কখনো এ ধ্বনি ব্যবহৃত হচ্ছে। তা আমরা বুঝতে পারি যে অনেক সময় একটি বর্ণের জন্য একাধিক ধ্বনিও ব্যবহার করা হয়।